বিজেপির কাছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটা আনন্দের দিন। 2016 সালে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী যে সংগঠন আছেন তার পক্ষ থেকে স্যাটে একটি মামলা দায়ের করা হয় যে ডিএ পাওয়ার অধিকার, এই অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে রাজ্য সরকার দীর্ঘদিন রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত রাখতে পারেন না। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের জমায়েতে তিনি বক্তব্য রাখছেন যে এগিয়ে বাংলা। এমন একটা সরকারের অধীনে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী আছে যেরকম সরকার সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কোথাও নেই। আমরা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের থেকে স্লোগান শুনেছি, মমতা আনবে সমতা, কিন্তু দীর্ঘ 11 বছর যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায় সমতা আনতে ব্যর্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। একবার স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আবার স্যাট, আবার একজন বিশিষ্ট আইনজীবীর তৃণমূল কংগ্রেসে যোগদান, তারপরে আবার হাইকোর্ট। আজকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সম্পূর্ণ এরিয়ার দিয়ে রেট্রোস্পেক্টিভ এফেক্টে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ আছে সেটা তাদের মিটিয়ে দিতে হবে আগামী 3 মাসের মধ্যে। মূল্যবৃদ্ধি নিয়ে যারা দিনের পর দিন মাঠে ময়দানে বক্তৃতা করছেন, যারা বিভিন্ন সময় সরকারি কর্মচারী যারা চেন্নাইতে কিংবা দিল্লিতে কর্মরত আছেন, তাদের ডিএ বেড়েছে, তারা কেন্দ্রীয় সরকারের সমান ডিএ পেয়েছে, অথচ যারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আছেন তারা ডিএ থেকে বঞ্চিত হয়েছেন। এই সরকার একটা অদ্ভুত আমলাতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চাইছে যাতে সরকারের নিজস্ব আমলাতান্ত্রিক যে মেকানিজম আছে, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই সরকার ভারসাম্য রক্ষা করতে পারবে না। যারা WBCS এক্সিকিউটিভ আছেন তাদের বছরে 2টো করে ইনক্রিমেন্ট হচ্ছে। IAS IPSদের সঙ্গে WBCS এক্সিকিউটিভদের তাদের বেতন একপার করে দেয়া হচ্ছে। এটা কতটা ভবিষ্যতে পশ্চিমবঙ্গের এই ব্যুরোক্রেসিকে সুরক্ষিত রাখবে, না ভবিষ্যতে এই ব্যুরোক্রেসির মধ্যে এই সিস্টেমের জন্য একটা নতুন করে দ্বন্দ্ব চালু হয়ে করবে, সেটা তো সময় বলবে। কিন্তু আমরা এই মতের বা এই অবস্থানের পরিপন্থী। যদি ইনক্রিমেন্ট দিতে হয় সেটি প্রত্যেকটি সরকারি কর্মচারী তার সেটা পাবার অধিকার আছে। বিভিন্ন সময় একটা ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট তো হবেই। ইনক্রিমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের মাইনে বাড়লো। আরে যারা চাকরি করছে তাদের তো ইনক্রিমেন্ট হবেই, তাদের তো মাইনে বাড়বেই। ফলাও করে রাজ্য সরকার ঘোষণা করছে এবং কিছু সংবাদ মাধ্যম সেটাকে নিয়ে প্রচার করছে যে রাজ্য সরকারের কর্মচারীদের মাইনে বাড়লো। কিন্তু পরিস্থিতি কি দাঁড়িয়েছে? যে আন্দোলন হয়েছে, দিনের পর দিন আমাদের যে অবস্থা ছিল, সেটা রোপা অ্যাক্ট 2009 সালে যেই আইন লাগু হয়েছে সংবিধানের 309 নম্বর অনুচ্ছেদকে ব্যবহার করে, আজকে তার উপরে ভিত্তি করে আমরা দীর্ঘদিন এই আন্দোলন করেছি। 7ই সেপ্টেম্বর 2017 মুখ্যমন্ত্রী বললেন ঘেউ ঘেউ করবেন না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা আমাদের এই সরকারি কর্মচারী পরিষদ আছেন তারা ছাড়াও বিভিন্ন সংগঠন মুখ্যমন্ত্রীর এই অবস্থানের প্রতিবাদ করেছিলেন। কারণ সরকারি কর্মচারীরা ভিক্ষা চাইছে না, সরকারি কর্মচারী তার অধিকার চাইছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার। দ্রব্যমূল্য নিয়ে দীর্ঘদিন বক্তৃতা চলবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করা হবে। মূল্যবৃদ্ধি সারা ভারতবর্ষে আছে, মূল্যবৃদ্ধি যাচিত হলেও এই মুহূর্তে অপ্রাসঙ্গিক নয়, কিন্তু সারা দেশে মূল্যবৃদ্ধির যে গড় সেখান থেকে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল এবং ডিজেলের দাম পশ্চিমবঙ্গে। খুচরো বাজারে সবচেয়ে বেশি আজকে দাম মূল্যবৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে। মূল্যবৃদ্ধি দেশে হয়নি এরকম কথা কেউ দাবি করেনি। আমরা অন্তত কংগ্রেসের প্রয়াত নেতা রাজীব গান্ধীর মতো একথা নরেন্দ্র মোদী কোনোদিন বলেননি যে প্রাইস হাইক ওয়াট সাম, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনন। এই অবস্থান বিজেপির নয়, কিন্তু মূল্যবৃদ্ধি হয়েছে তার জন্য মানুষ অস্বস্তিতে আছেন। কিন্তু তার সঙ্গে
সামঞ্জস্য রেখে আজকে এখানে সরকারি কর্মচারীদের যে ডিএ সেটা সিস্টেম অনুযায়ী দুবার বাড়ানোর কথা, 1 জানুয়ারি এবং সেকেন্ড আরেকটি হলো 1 জুলাই, এখানে একবার করে বাড়ানো হয়েছে। আজকে হাউস রেন্ট যা দীর্ঘদিন বাম জমানার আগে থেকে যে 15% ছিল এইচআর, এই জমানায় সিপিআইএম সেটা এসে কমায়নি, তখনও 15% ছিল। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এই অভিনব সরকার, পৃথিবীর সেরা সরকার ক্ষমতায় আসবার পর সেই এইচআরকেও আজকে 3% কমিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি হাইকোর্টের এই রায়কে। এই রায় নিঃসন্দেহে দীর্ঘদিন পরে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবং যে সমস্ত মানুষের যে কোনো সংগঠনই হোক না কেন, যাদের এই অধিকার, তাদের ন্যায্য অধিকার, সে যে কোনো রঙের পতাকা নিয়ে বা যে কোনো রাজনৈতিক মতাদর্শিক অবস্থান নিয়ে লড়াই করেছেন, তাদের জন্য আনন্দের দিন এবং তাদের পক্ষ থেকে আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। এরপরে কোশ্চেন বলছি যে এই রায় যদি গ্রহণ না করে, এর আগেও দেখা গেছে স্ট্যান্ড বলেছে, হাইকোর্ট বলেছে, ডিভিশন বেঞ্চ বলেছে, তারপরে মুখ্যমন্ত্রী দেন পাল্টা মামলা করেছে, এক্ষেত্রেও যদি তাই করেন সেক্ষেত্রে পদক্ষেপ সরকারি কর্মচারীরা যখন সংগঠন করেছেন তারা আন্দোলন করবেন, আন্দোলন চলবে, আন্দোলন বন্ধ হবে না। সরকারি কর্মচারী পরিষদ ছাড়াও অন্যান্য যত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সংগঠন আছে, তারা তাদের এই অধিকার, যে অধিকার সেটা ভিক্ষা নয়, সেটা মাথা নত করে নিজেদের অবস্থানকে বিকিয়ে দিয়ে নয়, তারা সাংবিধানিক অধিকার রূপে তাদের ন্যায্য পাওনার জন্য তারা আন্দোলন করবেন, আইনি ব্যবস্থা নেবে। কোর্টে গেলে আমরাও কোর্টে যাব, যারা সংগঠনে আছেন তারা কোর্টে যাবে। এই কোর্টের লড়াইতে তো কোর্টের লড়াইতে 3টে সংগঠন যুক্ত। তৃণমূল বলছে যে রাজ্য সরকার তার কর্মচারীদের দাবি দেওয়ার দিকে নজর রেখেছে, কিন্তু তা একই সঙ্গে এটাও যে রাজ্যের যে বকেয়া টাকা কেন্দ্রের, সেগুলো যদি কেন্দ্র মিটিয়ে দেয়, কেন্দ্র যদি ঠিকঠাক বকেয়া দিয়ে দেয়, তাহলে আর এই ডিএ বা অন্যান্য দাবি দেওয়া মেটানোর ক্ষেত্রে কোনো সমস্যাই নেই। মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসেন তখন কেন্দ্রে তার বন্ধু সরকার ছিল ইউপিএ 2 সরকার। মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসেন তখন মুখ্যমন্ত্রী বকেয়ার নিয়ে কি বক্তব্য রেখেছিলেন? ক্ষমতায় আসবার 8 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি যা বলে এসেছি 80% কাজ আমি করে দিয়েছি। যে টাকা তারা বকেয়া বলছেন সেইটা তাদের দাবি আর বকেয়া কোনোদিন এক শব্দ হতে পারে না। আমি টাকা পেতে পারি, এই কাজ করলে আমি এই টাকাটা পাবো, ইন অ্যান্টিসিপেশন যদি সরকার কাজ করিয়ে নেয়, তাহলে আজকে এই বিপরীত অর্থনৈতিক অবস্থায়, এই চরম অতিমারির মধ্যে দাঁড়িয়ে সেখানে কিছু ডিলেড হতে পারে। কিন্তু যে পরিসংখ্যান রাজ্য সরকার দিচ্ছে, বাস্তবের সঙ্গে এই পরিসংখ্যানের কোথাও কোনো মিল নেই। আমি আবার বলছি, এটা আমাদের দলের ঘোষিত অবস্থান যে উন্নয়নের ক্ষেত্রে, রাজ্যের দাবি দেওয়ার ক্ষেত্রে যদি রাজ্য সরকার চায় পশ্চিমবঙ্গের বিরোধী দল, পরিষদীয় দল আজকে তার সঙ্গে একযোগে কেন্দ্রের মন্ত্রীদের দরজায় যেতে প্রস্তুত আছে। কিন্তু তার আগে একটি নির্দিষ্ট স্বচ্ছতা বজায় রাখতে হবে। তার আগে দাবি না বকেয়া সেটাকে ক্লিয়ার করতে হবে এবং তাদের কনফিডেন্সে নিয়ে যদি যান, আমরা যেতে প্রস্তুত, কিন্তু এই উদ্যোগটা রাজ্য সরকারকে নিতে হবে। পার্থ চট্টোপাধ্যায়কে আদালত ডিভিশন বেঞ্চ রক্ষা কবচ দিলেন না। আগেও যা বলেছি এখনো তাই বলছি, মাছ খায় যে সব পাখিতে মাছরাঙাটাই কলঙ্কিনী। শুধুমাত্র একজন বা দুজন বা 4 জন অফিসারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস এই বিরাট দুর্নীতির থেকে নিজের দলকে, নিজের সরকারকে বিচ্ছিন্ন করে দিতে পারে না। যিনি অভিযুক্ত বা যার বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে, আদালত তাদের সিদ্ধান্ত জানিয়েছে, কিন্তু এখানে অন্তত কেন্দ্রের কোনো বিমাতৃসুলভ আচরণও নেই, প্রতিহিংসাও নেই।
আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। সেই অধিকার তারা কিভাবে রক্ষা করবেন, তারা তদন্তকে ফেস করবেন না তদন্ত যাতে না চলে তার জন্য আইনি ব্যবস্থা নেবেন, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। আমরা চাই এই পাহাড় প্রমাণ দুর্নীতি, যে দুর্নীতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রতারিত হয়েছেন, যাদের জীবনের 5 থেকে 7টা বছর লুট হয়ে গেছে, কার জন্য তাদের কেরিয়ার নষ্ট হয়ে গেছে, আজকে সেই অবস্থা থেকে সরকার বেরিয়ে আসুক। তো সেক্ষেত্রে ওরা অস্বস্তিতে পড়ছে শাসক দল, তো সিবিআই কে যে নিরপেক্ষতা নিয়ে সিবিআই নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠলো, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব তো পশ্চিমবঙ্গ বিজেপির কাছে নেই, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আছে। কোর্ট যদি সেটা দিতে বলেন তিনি দেবেন কি তিনি দেবেন না, না তিনি ফার্দার কোর্টে যাবেন একমাত্র তিনি বলতে পারেন বা তার দল বলতে পারেন, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কে দুর্নীতি করেছেন, কারা দুর্নীতি করেছেন, তার থেকে বড় আমাদের কাছে যে কারা প্রতারিত হয়েছেন, টাকা কার পকেটে গেছে, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে টাকাটা কাদের পকেট থেকে গেছে, কাদের জীবনের 6-7 বছর চুরি হয়ে গেছে, আজকে সেটা আমাদের কাছে প্রাথমিক প্রশ্ন। আর আবার বলা হচ্ছে শুধু একটা নিয়োগ শিক্ষাক্ষেত্রে বলে নয়, সরকারের প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে, এমনকি WBCS এক্সামিনেশন, সেটা আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। এই কলকাতায় আপনারা সাংবাদিকরা দেখিয়েছিলেন বিভিন্ন ভিডিও ফুটেজ, যে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে চিকিৎসক যারা হবেন সেই স্টুডেন্টরা, পিজি স্টুডেন্টরা, তারা SSKM হসপিটালে সেখানে কিভাবে গণটোকাটুকি চলেছে, সে পরীক্ষা পর্যন্ত প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। প্রত্যেকটি নিয়োগ এই সরকারের সময় আজকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। কোনো নিয়োগ পরিচ্ছন্নভাবে হয়নি, কারণ পুরো ব্যবস্থাটাই একদম কলুষিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারা যে রাজনৈতিক সংস্কৃতি এবং যে কর্মসংস্কৃতি পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদিও এই সরকার গরিব মানুষের কথা বলছেন, মামাটি মানুষের কথা বলছেন, গ্রামে গঞ্জে গিয়ে বিভিন্ন মানুষকে মানে স্ত্রী দিতে গিয়ে শ্রীহীন করে ফেলছেন, তারা অবশ্য এখন এক্সিকিউটিভদের ওপরই বেশি বিশ্বাস করেন। মানে যারা এক্সিকিউটিভ আছেন, যারা মোটামুটিভাবে ভোটটা পরিচালনা করতে পারেন, রিটার্নিং অফিসার হবেন, তারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন, তাদের বছরে 2বার করে ইনক্রিমেন্ট হবে, WBCS এক্সিকিউটিভের হবে, কিন্তু তারপরের WBCS অফিসার যার ওপরেও সেই ছাপটা লাগানো আছে তিনি সেটা পাবেন না। অর্থাৎ কর্মচারী যারা আছেন, নন এক্সিকিউটিভ যারা আছেন, তারা একভাবে জীবনযাপন করবেন, তাদের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি একরকম। আর যারা এই সরকারকে বিভিন্ন সময় ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করবে, তাদের ক্ষেত্রে সরকার অন্যরকম ব্যবস্থা নেবেন। এটা সাবজুডিস ম্যাটার। আদালত মনে করেছে তার নিয়োগ অবৈধ ছিল, আদালত মনে করেছে বহু ছাত্রছাত্রীকে প্রতারিত করে তাকে ওখানে তুলে আনা হয়েছে, তার এই এলিভেশনটা যেটা সম্পূর্ণ অবৈধ, সেখানে আদালত তার মত দিয়েছেন। এবার যার বিরুদ্ধে দিয়েছেন তিনি যদি মনে করেন আত্মপক্ষ সমর্থন করবেন, তাহলে সেটা তার বিষয়। আমরা তো যে কোনো ধরনের করা, এই ক্ষেত্রে আমরা কোনো ব্যাপার নয়, রাজনৈতিক দলের আমরা বলে কিছু হয় না। রাজনৈতিক দলের কর্মীরা যেটা মানুষের কথা সেটাই বলতে থাকে, না হলে সে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। এই মুহূর্তে জনমনে প্রতিষ্ঠিত যে SSC নিয়োগে চরম দুর্নীতি হয়েছে, জনমনে প্রতিষ্ঠিত হয়ে গেছে SSC নিয়োগের দুর্নীতি নিয়ে যারা আন্দোলন করেছে তারা নিপীড়নের শিকার। জনমনে এটা প্রতিষ্ঠিত আছে যে নেতা মন্ত্রীরা বিভিন্নভাবে বিভিন্ন লোককে চাকরি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তো এটা একটা অত্যন্ত কঠিন এবং কঠোর পদক্ষেপ। সুতরাং এর আমরা তো এইটাই কথা বলছি, মানুষ যেটা বলছেন এখানে আমরা নতুন করে কিছু বলছি না, আদালত আমরা পরিচালনা করছি না। যে ছাত্রীটাকে যে মামলা করেছে বিজেপির পতাকা নিয়ে যায়নি, একজন পার্সোনালি টেস্টে বসলো না, ইন্টারভিউ দিল, তার যে লিখিত পরীক্ষার তার যে র্যাঙ্কিং, সে র্যাঙ্কিং এর থেকে অনেক নিচে থাকা সত্ত্বেও সে চাকরি পেয়ে গেল। মানে কার্যত মানে গোটা ব্যবস্থাটাই আদালতের চোখেও যেটা এসছে সেটা এটা আপনারাও বলছেন যে দুর্নীতি। তারপরে আদালতের এই যে নির্দেশ,
এটাকে আপনারা কি সমর্থন করেন? আমরা আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো যে আমরা কোনোভাবে আদালত কোনটা করবেন, আদালত কোনটা করবেন না, সেই প্রশ্ন তৃণমূল কংগ্রেস তুলতে পারে, সেই প্রশ্ন আমাদের নয়। আমরা বলছি আত্মপক্ষ সমর্থনের অধিকার সকলের থাকতে পারে, কিন্তু পাবলিক পারসেপশন এটাই যে পুরো এসএসসির এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয়, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। এটা একজন দুজনের বিষয় নয়, সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস এই বিষয়টির সঙ্গে জড়িত। পদত্যাগ করা উচিত। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বলেছেন আপনাদের পদত্যাগ করা উচিত। লাল বাহাদুর শাস্ত্রী আজ থেকে এত বছর আগে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আপনি কি মনে করেন যে যে সমস্ত মন্ত্রীদের নামে এই ধরনের অভিযোগ হচ্ছে নীতিগতভাবে তাদের সরে দাঁড়ানো উচিত? নীতিগতভাবে এর আগে অনেকজন সরে দাঁড়িয়েছেন, আবার সরে দাঁড়াননি, এরকমও দৃষ্টান্ত আছে। এটা আমরা দেখছি, ওয়াচ করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করেন, তারপরে আমরা আমাদের অবস্থান জানাবো। পরের শনিবারকে আবার আজকে মানে দ্বিতীয় দফায় সিবিআই ডেকেছিল, জেরা প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার উপর হয়ে গেছে। এখন কি মানে এটাই তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করবে, কাকে কতক্ষণ জেরা করবে, কাকে কোন দিন ডাকবে, সেটা সম্পূর্ণভাবেই তাদের বিষয়। এ বিষয়ে যদি কোনো প্রতিক্রিয়া কেউ দিতে চায় তাহলে সেই তদন্তকারী সংস্থার কেউ বলতে পারেন। তৃণমূল আমার এটা হচ্ছে যে এই যে তাকে মানে বয়সী প্রথমে বেরিয়ে যাচ্ছিল, পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে এই যে তদন্তে সহযোগিতা করা বা তদন্তে মানে সিবিআই ডাকছে, তারপর দুবার তিনি গেলেন। সম্পূর্ণ এই বিষয়টি পাবলিক ডোমেনে আছে। যে চিত্রনাট্য তৈরি হয়েছিল, দুর্বল কিনা জানি না, কিন্তু চিত্রনাট্য বেশ উপভোগ্য। কারণ একজন মন্ত্রী, তিনি বর্ধমান স্টেশন পর্যন্ত দৃশ্যমান ছিলেন, বর্ধমান স্টেশন থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আপনারাও সাংবাদিকরা বলছিলেন বর্ধমানে আছে কিংবা কলকাতায় আছে। হঠাৎ জানা গেল যে আপনাদের সমস্ত এক্সপার্টাইজ, সাংবাদিক এবং সাধারণ মানুষ, সব কিছুকে প্রায় বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে তিনি পৌঁছে গেছেন কুচবিহারে। তিনি আবার ফিরে এলেন এবং যেভাবে নিয়ে আসা হচ্ছে যেন বিরাট একটা যুদ্ধ জয় করে কেউ ঢুকছেন। তো এটা সমস্ত কিছু তো মানুষের সামনে দেখেছেন। তিনি যে ঠিক সময়ে আদালতে উপস্থিত হননি এটাও ঠিক, আবার এখন তিনি ঠিক সময় মতো যাচ্ছেন এটাও ঠিক। দুটোই সত্য, সত্যের সঙ্গে সত্যের কোনো বিরোধ নেই, বাদবাকিটা পরে যেটা আসবে সেটার উপর। এই পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকার আদালতকে জানালো যে মানে জানিয়েছে ইতিমধ্যে যে প্রায় 5261টা নতুন শূন্যপদ তৈরি করে প্যানেলের মেয়াদ বাড়িয়ে তার বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো যে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বা এই ঘোষণা সম্পর্কে বিচারপতি যেটা বলেছেন, এটা পুরোপুরি ভাঁওতা। কোনো একটা মানে আদালতের নির্দেশের ভিত্তিতে এই ধরনের কাজ করতে হবে কেন সরকারকে? যেগুলো ভুয়ো যেসব নিয়োগ হয়েছে সেগুলোকে বাদ দিলেই অটোমেটিক্যালি যারা যোগ্য তারা চাকরি পেয়ে যাবে। সরকার ফেস সেভিং করতে চাইছে, সরকার প্রকৃত তালিকা মানুষের সামনে আনতে চাইছে না। আমাদের দল হিসেবে যেটা পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থান, সেটা হলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় শিক্ষক, অশিক্ষক এবং গ্রুপ ডি কর্মচারী মিলিয়ে শূন্য পদের সংখ্যা 3.5 লক্ষের বেশি। যেখানে এত দারিদ্র আছে, কর্মসংস্থান নেই, রাজ্য অর্থনৈতিক সংকটে ভুগছে, বিভিন্ন ধরনের বক্তব্য চলছে, সেখানে এই শূন্য পদগুলো যত শীঘ্র সম্ভব নিয়োগ করা হোক। আদালত যদি মনে করে, আদালতকে তো আমরা উপদেশ দিতে পারি না, আমরা আদালতের কাছে আবেদন করতে পারি যে তারা এমন কোনো সিস্টেম কিছু একটা ডেভেলপ করুন যাতে এই নিয়োগের মধ্যে স্বচ্ছতা থাকে, দুর্নীতিমুক্ত থাকে, কোনো মেধা যাতে প্রতারিত না হয়। এই দায়িত্ব আদালত নিক, এটা আমরা চাই। শোনিতা, তৃণমূল কংগ্রেসের দাবি যে সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে প্রতিপক্ষ কি সিবিআই? তৃণমূল কংগ্রেসের দাবি যে সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে প্রধান প্রতিপক্ষ কি সিবিআই? এই স্মার্টফোনের যুগে ভোরবেলা ঘুম থেকে উঠি প্রত্যেকে একটা করে গুড মর্নিং পাঠিয়ে দেয়।
ঠিক একইভাবে তৃণমূল প্রতিদিন ভোরবেলায় সমস্ত কিছুর মধ্যেই রাজনৈতিক প্রতিহিংসা খুঁজে পায়। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অতীতে কতবার সিবিআই তদন্তের দাবি করেছেন। আমরা বারবার বলেছি এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই। আসলে সিবিআই তদন্ত, ইডি, এগুলো তো সমস্ত হচ্ছে কোর্টের নির্দেশে। আদালত যদি পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের ওপরে, পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে, পশ্চিমবঙ্গের মন্ত্রীদের ওপরে আস্থা না রাখতে পারে, তার জন্য তো আমরা দায়ী নই। যে মহামান্য বিচারক আজকে এই রায় দিয়েছেন তিনি তো বিজেপি সদস্য নন। তৃণমূল কংগ্রেস কার্যত আদালতকে আক্রমণ করতে পারছে না বলেই তারা বিজেপিকে আক্রমণ করছে। বলেছেন এই কমিটির ব্যাপারে তিনি কিছুই জানতেন না, কমিটির কার্যকলাপের ব্যাপারটা তিনি সত্যিই কিছু জানতেন। বিষয়টি সম্পূর্ণভাবে বিচার বিভাগীয়। বিষয়টি একটি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে। তিনি যা বলেছেন সেটা তাদের বিচার্য বিষয়। আমাদের অবস্থান হচ্ছে নিয়োগ স্বচ্ছ ছিল না, নিয়োগ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত ছিল। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, এই বিষয়টি সকলেই জানতেন। গোটা তৃণমূল দল এবং এই নিয়োগ সম্পৃক্ত ছিল। অর্জুন সিং নিয়ে কিছু বলবেন? আজকেও কিন্তু তার সুর, বক্তব্য সেগুলো একটু অন্যরকম। অর্জুন সিং নিজেই তো সৃষ্টি মানে একটু অন্যরকমভাবেই নিজেকে এক্সপ্রেস করে থাকেন। তিনি তার মতো, তার ভাষা, তার শরীরী ভাষা সম্পূর্ণই তার নিজস্ব। অর্জুন সিং বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। ববিতা সরকার আজকে দাবি করেছে যে অঙ্কিতা অধিকারীর চাকরিটা আমাকে দেওয়া হোক এবং আমি হাইকোর্টের রায় খুশি। কিছু বলবেন? তিনি দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তিনি এই লড়াইটা চালিয়ে গেছেন। আজকে হয়তো তার জয় হয়েছে, সেজন্য তাকে অভিনন্দন। কিন্তু এগুলো সম্পূর্ণ আইনি বিষয়। এটা তার আবেগ, তার আবেগকে কোনোভাবে আহত করা উচিত নয়। তিনি বলেছেন, এবার যদি সেটা আইনি প্রক্রিয়ায় সম্ভব হয়, যারা চাকরি দেবেন, তালিকা তৈরি করবেন, তারা যদি মনে করবেন করলেন, তিনি চাকরি পেলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষই খুশি হবেন। এবং আমরাও চাই অবিলম্বে তার নিয়োগকে সম্পূর্ণ করুক রাজ্য সরকার। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, উনি দীর্ঘজীবী হন। কিন্তু আমাদের যে অভিযোগগুলো আছে আমরা বিশ্বাস করি সেই অভিযোগ প্রমাণিত হবে এবং উনি দোষী সাব্যস্ত হবেন। কার? দেখুন, তৃণমূল কংগ্রেসের একটা নির্দিষ্ট রাগ আছে। কারোর মধ্যে বীর রসের প্রভাব বেশি, আবার কখনো কখনো সেই রস বা রসবোধটাকে অন্য জায়গা থেকে টিউন্ড করে নেওয়া হয়। এখন উনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নাকি ওনাকে কাছে টেনে নেওয়া হয়েছে, এর উত্তর একমাত্র উনি দিতে পারেন। উনি যখন বলছেন শরীর খারাপ, হয়তো শরীর খারাপের জন্য গলা বসে থাকতে পারে। আমরা তার সুস্থতা কামনা করি। পারেন যদি গার্গেল করবেন, বা আপনি সাংবাদিক হিসেবে একটা দিতে পারেন তরফ থেকে। এই যে মানে নিয়োগ দুর্নীতি, এটা নিয়ে আদালতের যে অবস্থান সব মিলিয়ে আসছে, তৃণমূলের প্রতিক্রিয়াটা ছিল এরকম যে কোনো ভুল কাজকে দল সমর্থন করবে না। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, অন্যায় হলে সবসময় অন্যায়, তা বলে মানে এই যে মন্তব্য, তার সঙ্গে একটা আছে যে তারপরে যারা এটা নিয়ে গলা ফাটাচ্ছেন, তাদের গলা ফাটানোর কিছু নেই, তাদের মধ্যেও অনেকেই আছে, দুর্নীতি আছে। কিন্তু তার আগের যে অংশটা, যেটা আমি বললাম যে আদালতের নির্দেশ সম্পর্কে তাদের আজকের প্রতিক্রিয়া হচ্ছে যে ভুল কাজকে দল সমর্থন করে না, যেটা ভুল কাজ সেটা ভুল। তাহলে স্পষ্টভাবে সেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, নেতা, মন্ত্রী যেই এ কথা বলে থাকুন, তাকে এটা জিজ্ঞাসা করতে হবে যে যাদের নাম, যারা অভিযুক্ত হয়েছেন, সকল অভিযুক্ত এখন পর্যন্ত, তারা কি দোষী বলে তৃণমূল কংগ্রেস মনে করেন? তারা তাদের দলীয় অবস্থান স্পষ্ট করুন। কারণ আরেকজন ক্যাবিনেট মিনিস্টার ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে কিছু মন্তব্য করবার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে করার পর তিনি বলেছিলেন যা সিদ্ধান্ত সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, যৌথ সিদ্ধান্ত, কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছে। তিনি কাউকে বিচ্ছিন্ন করতে দেননি। তাহলে কে ঠিক? আপনি যে তৃণমূল নেতার কথা বলছেন তিনি ঠিক, না ফিরহাদ হাকিম ঠিক? আগে সেটা তৃণমূলের মতো ঐক্যমত্য তৈরি করতে হবে। আপনারা তো ববি হাকিমের সঙ্গে সহমত,
আপনারা মানে বিজেপিতে সহমত যে এটা collective? বিজেপি সহমত, যে কোনো এত বড় সিদ্ধান্ত সেটা তো ক্যাবিনেটের সিদ্ধান্ত, এটা বিজেপির সহমত হওয়ার কোনো বিষয় নয়। যারা রাজনৈতিক দল করেন, যারা সরকার পরিচালনা করেন, যারা সরকারি ব্যবস্থার সঙ্গে আছে, প্রত্যেকেই জানেন যে এটা কোনোদিন কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত হতে পারে না। এত প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে এত বছর ধরে, সেটা একজন ব্যক্তির উপরে নির্ভর করবে এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি যে পাঠ্যক্রমে যে আরএসএস বেশ কিছু মানে পরিবর্তন আনার চেষ্টা করছে বলে এরকম একটা অভিযোগ, যে বৈদিকীকরণের অভিযোগ উঠেছে, সেই অভিযোগ নতুন করে আবার তোলা হচ্ছে। কোন পাঠ্যক্রমে? অভিযোগ কিনা জানি না। আমি আরএসএস এর মুখপাত্র নই, তবে এটা বলতে পারি পারিবারিক পরিবারের সদস্য হিসেবে যে 1925 সাল থেকে যে অবস্থান নিয়ে আমরা মানুষের সামনে এই পরিবার ছিল, আজকে সেই অবস্থান আরো দৃঢ় হয়েছে। শুধু সিলেবাসের পরিবর্তন ভারতবর্ষের মতো নয়, সারা পৃথিবীর যে সিলেবাস, যা পাঠ্যক্রম, সেখানে পরিবর্তন আনাটাই এই পরিবারের এজেন্ডা। এবং 1925 সালের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, 2025 সালের শতবর্ষে আমি বিশ্বাস করি সারা পৃথিবীর ইতিহাসের পুনর্লিখন হবে। সাম্প্রতিককালের হিসারের রাখিগড়ির যে খনন কার্য এসআই চালিয়েছে, 9000 বছরের পুরনো সভ্যতার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর্যদের ভারত আক্রমণ তত্ত্বের অসারতা, মিথ, এই অবস্থানটা আমরা মানুষের সামনে প্রায় 100 বছর ধরে বলছি, এবং শতবর্ষের আগেই শুধু সারা দেশের নয়, আবার বলছি সারা পৃথিবীর পাঠ্যক্রমকে বদলে দেওয়াই হচ্ছে এজেন্ডা, কোনো হিডেন এজেন্ডা নয়। শেষ প্রশ্ন শুরু করছি, সেটা হচ্ছে এই মন্দির মসজিদ বিতর্কে মানে আজকে সুপ্রিম কোর্ট একটা মানে সর্বশেষ যে এটা দিয়েছে, আজকে মামলাটা ছিল, সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়েছে যে সমাজের স্বার্থে, বৃহত্তর সমাজের স্বার্থে শৃঙ্খলা যাতে অটুট থাকে। কারণ যে প্রশ্নটা আসছিল যে আরো 5টা মসজিদ ঘুরে দেখতে হবে, ইতিমধ্যে যে মানে আবেদনটা জমা পড়েছিল, সেখানে সেগুলো মসজিদ না, সেগুলো আসলে মানে হিন্দু মন্দির ছিল। তো এই ঘটনাটা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট তার রায় বলেছে, আশ্বস্ত করে বলেছে যে সমাজের, বৃহত্তর সমাজের শান্তি শৃঙ্খলা যাতে থাকে, সেটা মাথায় রেখে সুপ্রিম কোর্টের ব্যাপারে যা সিদ্ধান্ত, যা রায় জানাবার জানা। আমি যতদূর পর্যন্ত শুনেছি, সুপ্রিম কোর্ট এই গোটা মামলাটার শুনানি নেবার জন্য কোনো ডিস্ট্রিক্ট জাজ, যে বিচারকের অভিজ্ঞতা হচ্ছে 25 বছরের, এরকম কারোর কাছে রেফার করেছেন। এখন পর্যন্ত যা এক্সকাভেশন হয়েছে বা যার রিপোর্ট জমা পড়েছে বা যে পদ্ধতিতে ওখানে শুনানি হয়েছে, সেটাকে বাতিল করে সুপ্রিম কোর্ট দেয়নি। তৃতীয় হলো, সুপ্রিম কোর্টের অবস্থান, সুপ্রিম কোর্ট বলেছে এই মামলাটি সুপ্রিম কোর্টের কাছে থাকলো, কিন্তু আপনাদের যা বলার বাদী এবং বিবাদী পক্ষের, আপনারা সেই শুনানিটা পাবেন ডিস্ট্রিক্ট জাজের কাছে গিয়ে, একজন অভিজ্ঞ ডিস্ট্রিক্ট জাজের কাছে গিয়ে। এবং আমাদের রাজনৈতিক দল হিসেবে অবস্থান, বা আমাদের এটা ঘোষিত অবস্থান, পার্লামেন্টে এ নিয়ে আমাদের একাধিক নেতা বারবার বক্তৃতা করেছেন, রেজিস্টার্ড, যেটা কোনো মন্দির মসজিদের বিষয় নয়। এই বিষয়টা হচ্ছে একজন ইনভেডার, বিদেশি আক্রমণকারী ভারতবর্ষের অস্মিতাকে পদদলিত করে, চূর্ণ করে যে অপমানের চিহ্নটা রেখে গেছে। আজকে যখন সংবিধান এর শাসন চলছে, আজকে যখন সুলতানি আমল নেই, আজকে যখন শরিয়তের আইন নেই, আজকে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সারা পৃথিবীর মতো আমরাও সেই অপমানের চিহ্নগুলোকে মুছতে চাই। সেটা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে কালকে ঘোষণা করা হয়েছিল যে আজকে 4টে বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থনে ভোগ প্রতিবাদের ব্যানারে একটি মিছিল হবে। কিছুক্ষণ আগে পার্থ চট্টোপাধ্যায়ের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানানো হয় যে বেহালায় তার সমর্থনে ভোগ প্রতিবাদ মিছিল
দলীয় কর্মী সমর্থকদের কাছে আমরা আবেদন করছি কেউ যেন এই মিছিল না করা হয়। নেটে বা রাস্তায় নেমে এই ধরনের পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থনে যেন কোনো মিছিল না হয়, এবং তারপরেই সেই মিছিল বদলে গিয়ে এখন 11 বছরের উন্নয়নের মিছিল শুরু হয়েছে বেহালায়। তৃণমূলের ঘোষিত অবস্থান প্রত্যেকদিন এক এক রকমের থাকে। যারা অবস্থান রেখেছেন সেটা বদলে গেছেন, কারোর চাপের কাছে নতি স্বীকার করে এই এজেন্ডা বদলে গেল, মিছিলের ইস্যুটা বদলে গেল, না কেউ স্বতঃপ্রণোদিতভাবে বদলে দিলেন, এটা বিতর্কের বিষয়। এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, দেখা যায়। বলছি যে আজকে লালু প্রসাদ এবং রাবড়ি বাড়িতে সিবিআই রেড করেছে, কি বলবেন? তো লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন সে সময় বিভিন্ন ঘটনা মনে হয় এর সঙ্গে যুক্ত কোনো দুর্নীতি মামলায় রেড করেছে। এটা সিবিআই এর বিষয়। দুর্নীতি থাকলে যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া একটা সংস্থা তো এ ধরনের কোনো রাজনৈতিক উচ্চতার মানুষের কাছে বা যদিও তার বাড়িতে রেড করতে পারে না। আসলে পশ্চিমবঙ্গের, আমি একজন রাজনৈতিক কর্মী, আপনি একজন সাংবাদিক, আমাদের কাছে বিষয়টি একটি ভিন্ন। কারণ লালু প্রসাদ যাদবের দুর্নীতিকে যিনি অনার্থ করেছিলেন, লালু প্রসাদ যাদবকে প্রবল প্রতিরোধের মধ্যে যিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি, তার নাম হলো ডক্টর উপেন বিশ্বাস। কার জন্য তিনি হিরো ওয়ার্কশিপ পেয়েছিলেন সারা দেশ জুড়ে, এবং তার সেই জনপ্রিয়তাকে পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের মধ্যে কাজে লাগাবার জন্য তৃণমূল তাকে দলে গ্রহণ করেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, অত্যন্ত সৎ এবং নীতিনিষ্ঠ মানুষ, পণ্ডিত মানুষ তাকে গ্রহণ করেন এবং তারপরে তাকে মন্ত্রী পর্যন্ত করেন। আজকে হয়তো উপেন বিশ্বাস সেই দল থেকে পদত্যাগ করেছেন, কিন্তু একই সঙ্গে যে মানুষ, যে রাজনৈতিক দল বা যে নেত্রী উপেন বিশ্বাসের সততার বা উপেন বিশ্বাসের ভাবমূর্তিকে কাজে লাগান, আবার সেই মামলায় লালু প্রসাদ যাদবের দিকে আঙুল তুলে বলেন যে বিজেপি এখানে প্রতিহিংসার রাজনীতি করছে বিরোধীদের দিকে, এই শত বিরোধিতারই বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি।